হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করতেছো তোমরা সবাই জানো যে বরাবরের মতো প্রত্যেকটা কবিতা আমরা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি এবং তোমাদের যে নোটটা আমরা করে দিয়েছি ইনশাল্লাহ। তো আজকে আমরা বরাবরের মতোই একটা কবিতা, আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা পড়বো ইনশাল্লাহ। তো কবিতাটা কি, আমরা অলরেডি আমরা দেখেছি যে কবিতাটা হচ্ছে কি, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। চলো কথা না বাড়াই, আজকে এই কবিতাটা আমরা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপর যেন এখান থেকে যত টাইপের এমসিকিউ আসতে পারে বা যত টাইপের সিকিউ আসতে পারে সব যেন সলভ করতে পারি ইনশাআল্লাহ। তো কবিতাটা আমরা দেখেছি, হ্যাঁ ঠিক আছে। তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। শামসুর রহমান। কে লিখেছেন ভাইয়া? শামসুর রহমান লিখেছে। কি বলছি ভাইয়া? কে লিখেছেন? অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রেখো যে কে লিখেছে ভাইয়া, শামসুর রহমান লিখেছেন। এই যে কবিতাটা তিনি লেখছেন, এই কবিতাটা আমরা পড়বো, ঠিক আছে? একদম বাজে লেখা হয়েছে কারণ মাউস দিয়ে লিখতেছি। তো কবিতাটা পড়ার আগে কবিতাটার যে মূল যে উপজীব্য বিষয়টা তা চলো আমরা এক একটা দুই সেন্টেন্সে জেনে নিই, আর কি এক দুই সেন্টেন্সে জেনে নিই। বাংলার স্বাধীনতা অর্জনের জন্য সাধারণ মানুষের অপরিসীম আত্মত্যাগ, অবর্ণনীয় কষ্ট এবং দৃঢ় প্রতিজ্ঞার এই কবিতার মূল উপজীব্য। দৃঢ় প্রতিজ্ঞায় এই কবিতার মূল উপজীব্য। অর্থাৎ কবিতায় কবি যে মানে ভাবগুলো প্রকাশ করছে সেইটার যে মূল বিষয়টা সেটা কি, যে মানুষের যে আত্মত্যাগ, অবর্ণনীয় কষ্ট, মানে কি এত কষ্ট যা বর্ণনা করা যায় না, এবং দৃঢ় প্রতিজ্ঞা যে আমরা স্বাধীনতা পাবই। তাই হইছে কবিতা, তাই হইল এই কবিতার মূল উপজীব্য। স্বাধীনতা কেবল একটা শব্দ নয়, এটি বাঙালির রক্ত, 30 লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এক, মানে কি স্বাধীনতা। তো সেটা শুধু একটা শব্দ নয়, এটি বাঙালির রক্ত সংগ্রামের বিনিময়ে অর্জিত এক পরম অধিকার। কি অধিকার? তো এটাই আমরা ইনশাল্লাহ কবিতাটা পড়লেই জানতে পারবো ইনশাল্লাহ। চলো আমরা ভিতরে যাই। তো পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি কি আমরা জানা উচিত না? পাঠ পরিচিতি। তো কবিতা, কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা। কি বলছি ভাইয়া? কবিতা শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন যদি বলি ভাইয়া বলতো শ্রেষ্ঠ কবিতা কোন কবিতা থেকে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপর যা মূলত কি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। যা কি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থ কোনটা? বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থ কোনটা? শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যা মূলত বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা তোমরা একটু বইটা এটা একটু ভালো করে দেখিও, বই একটু তাহলেই হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। তো এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, তোমরা একটু ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউ তে আসার কি সম্ভাবনা খুব বেশি, বুঝছো? তো আরেকটা বিষয় কি ফুটে উঠছে, যুদ্ধের ভয়াবহতা। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা, গ্রাম পুড়িয়ে দেওয়া, ছাত্রাবাস বা বস্তিতে গণহত্যা এবং সাধারণ মানুষের আর্তনাদ এখানে চিত্রিত হয়েছে। কবিতায় কি ফুটায় তুলছে কবি? কবি ভালো করে ফুটায় তুলছেন যে, মূলত বারবার করে ফুটায় তুলছেন যে যে সাধারণ মানুষদের উপর যে কবি মানে মানুষ অত্যাচার করছে। পাকিস্তানি হানাদার বাহিনী গ্রাম পুড়াই দিছে, ছাত্রাবাস যে হল গুলো আছে, ছাত্রদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে হল গুলো আছে সেই হল গুলা পুড়াই, মানে কি হল গুলাতে আক্রমণ চালাইছে, বস্তিতে গণহত্যা চালাইছে, সাধারণ মানুষদের আর্তনাদ এখানে ভালোভাবে বর্ণনা করা হয়েছে। সাধারণ মানুষের আত্মত্যাগ। বলতো সাধারণ মানুষ কারা ছিলেন এই কবিতায়? এই কবিতাটা তো আমরা পড়ি নাই, এবার পড়বো ইনশাল্লাহ। এই কবিতা পড়ার আগে আমরা একটু ধারণা নিয়ে নিতেছি আর কি, পাঠ পরিচিতিটা পড়ে। সাকিনা, অর্থাৎ সাকিনা বিবির মতো গ্রামীণ নারী, হরিদাসী নামে স্বামীহারা বিধবা এবং অনাথ কিশোরী থেকে রক্ত শুরু করে শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা সবাই স্বাধীনতার জন্য চরম মূল্য দিছে। এটা কিভাবে দিছে আমরা একটু পরে কল্পনা মানে কবিতাটা যখন পড়ি তখন ভালো ভালো করে বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন আপাতত সেটাই বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো অদম্য প্রত্যাশা, এত ধ্বংস আর লাশের ভিড়েও বাঙালি জাতি হতাশ হয়নি। তারা বিশ্বাস করে যে স্বাধীনতার জন্য তারা এত রক্ত দিয়েছে, সেই স্বাধীনতাকে একদিন ছিনিয়ে আনবেই। এই যে হরিদাসী, সখিনা বেবি, অনাথ শিশু, তারা যে এত ত্যাগ স্বীকার করছে, তার বিনিময়ে কি তারা কিন্তু হতাশ হয় নাই, আশা ছাইড়া দিছে না, আশা ছেড়ে দেয় নাই। তারা এই বিশ্বাস রাখছে যে আমরা স্বাধীনতা
অর্জন করে ছাড়বো, এটা আমাদের অধিকার, বুঝতে পারছো? তো সেটাই আর কি, সেটাই এখানে মূল উপজীব্য আর কি। তো কবির পরিচিতিটা আমরা একটু জেনে নেই, কারণ এখান থেকে সৃজনশীলে তোমাদের শর্ট কোয়েশ্চেন করতে পারে খতে, এবং কি করতে পারে, এমসিকিউ করতে পারে। কবিতার লেখককে আমরা জানি শামসুর রহমান। 1919 সালে 29 সালে 23শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করে। ঢাকা শহরে নর্মালি অনেক কবি জন্মগ্রহণ করছে না, তো এটা একটু ইম্পর্টেন্ট হতে পারে যে কোন কবি ঢাকা শহরে জন্মগ্রহণ করছে। শামসুর রহমান। প্রত্যেক নিবাস কোথায় ছিল? নরসিংদী জেলায়। তারপর যে বাবার যে আদিম নিবাস ছিল সেটা কোথায়? নরসিংদী জেলার রায়পুরা থানায় পাহাড়তলি গ্রামে। কোথায়? পাড়াতলি গ্রামে। তাই পাড়াতলি গ্রামে প্রত্যেক নিবাস এটা। আর সে ঢাকা শহরে জন্মগ্রহণ করছে, বুঝতে পারছো? পিতা পেশায় ছিলেন একজন সাংবাদিক, সরি, তিনি পেশায় ছিলেন পিতা না, তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক, মনে রাখো কিন্তু। এ সাংবাদিক ছিলেন শামসুর রহমান। আরো অনেক কবিরা সাংবাদিক ছিলেন, সেটাও কিন্তু একটু পয়েন্ট নোট করে মনে রাখতে পারো। তো সাহিত্যিক বৈশিষ্ট্য, তার কবিতায় মধ্যবিত্ত নাগরিক জীবনের আশা, নিরাশা, বিচ্ছিন্নতা ও সংগ্রাম সার্থকভাবে ফুটে উঠেছে। সে কোন ধরনের জিনিসগুলো নিয়ে মতো কবিতা লিখছে? যে নাগরিক মানে মধ্যবিত্ত, মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত নাগরিক জীবন এর আশা নিরাশা, তাদের যে আশা নিরাশা, বিচ্ছিন্নতা বা সংগ্রাম সার্থকভাবে ফুটিয়ে তুলছে তার কবিতার মাধ্যমে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি ভাইয়া? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রুদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে। এগুলা কি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, মনে রাখবে কিন্তু। তার উল্লেখযোগ্য এখন যদি বলি যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, কে লিখেছেন? শামসুর রহমান লিখেছে, বুঝছো? রুদ্র করটিতে কে লিখছে? শামসুর রহমান লিখেছেন। বিধ্বস্ত নীলিমা কে লিখেছেন? শামসুর রহমান লিখেছেন। বন্দি শিবির থেকে কে লিখেছেন? কার কাব্যগ্রন্থ? শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক সহ অসংখ্য সম্মাননা পুরস্কার পেয়েছেন। 1906 সালে 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আমরা কি সবাই ক্লিয়ার? এখান থেকে যদি এমসিকিউ আসা পারবো কিনা বলো? ইনশাল্লাহ পারবো, বলো ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ তোমরা পারবে, দোয়া করে দিলাম। তো কবিতাটা চলো আমরা একটু শুরু করি, কেমন? কবিতাটা চলো আমরা শুরু করি। তোমাকে পাওয়ার জন্যে এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাঁধতে হবে, আর ভাসতে হবে রক্তগঙ্গা, আর কতবার দেখতে হবে খণ্ড বদাহরণ। বলো, আর কতবার দেখতে হবে? এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জন্য আর কতবার রক্তগঙ্গায়, মানে কি রক্ত দিতে হবে, আর কতবার খান্ড বদাহরণ করতে হবে আর কি, দেখতে হবে খান্ড বদাহরণ, মানে কি যে আগুন লাগা, পুড়ে ফেলা, এটা এটা এগুলো দেখতে হবে কতদিন, আর কতক্ষণ দেখতে হবে, বুঝছো? তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। তুমি আসবে বলে মানে সাকিনা বিবির মানে ত্যাগ করছে কি, তার কপালটা ভাঙছে, মানে কি সে দুর্দশায় পতিত হয়েছে। স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, হরিদাসীর কি যে স্মৃতির সিঁদুর ছিল সেটা মুছে গেছে, তার মানে কি তার স্বামীকে হারাতে হয়েছে। সকিনা বিবির হয়তো বা ঘর বাড়ি ফোড়াই ফেলছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। জলপাই রঙের ট্যাঙ্ক বলতে কি বুঝাইছে? এই যে পাকিস্তানি মিলিটারি বাহিনী, আর যে এই যে ট্যাঙ্কে করে মানে গাড়ি, অর্থাৎ যেই গাড়িতে যুদ্ধ করে আর কি, তো সেই গাড়ির রং কি? জলপাই রঙের ছিল আর কি। তো তাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটার কি জলপাই রঙের ছিল আর কি, সেটা বোঝাইতেছে আর কি। জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। দানবের মতো চিৎকার করতে করতে কি যে তারা বোমা ফেলতেছিল, বোমা ঠাস করে এমনি জ্বলে উঠতো, বোমা ফেলতেছিল, আর যে বোমা ফেলতেছিল তারা এই গাড়ি থেকে, বুঝছো? সেটাই আর কি, দানবের মতো চিৎকার করতে করতে আসছে, আরাম করতে করতে আসছে আর কি। তো সেটাই মানে বলছে আর কি। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিক রিক ওয়েলস লেস রাইফেল, রিক ওয়েলস লেস রাইফেল, ইংরেজি একটা শব্দ, বুঝছো? চোখে তুমি কি পড়ছে, সরি দুঃখিত। আচ্ছা যাই হোক, আর মেশিন গান ক্ষয় ফুটালো যত্রতত্র। মেশিন গান তো বুঝো, এই যে মেশিন গান, মানে ক্ষয় ফুটালো মানে কি, এই যে শব্দ, সাউন্ড, মানে সাউন্ড গুলি করলে কিরকম একটা সাউন্ড হয় না, সেই সাউন্ডের কথা বলতেছে আর কি। ক্ষয় ফুটালো যত্র, ক্ষয় মানে তোমরা কি দেখছো কোন সময় ক্ষয় কেমন ফুটে? তোমরা একটু অনলাইনে সার্চ দিতে পারো, যে গরম যে কি বলে, গরম যে বালি, সেই বালির মধ্যে যখন ধান দেওয়া হয় তখন সেগুলা কি টাস টাস করে ফুটতে থাকে। তো সেগুলা কি ঠাস ঠাস করে খুব সহজে ফুটতে থাকে আর কি, গরম মানে বালুতে দেওয়ার ফলে। তো সেটাই আর কি তুলনা করছে যে মেশিন গান কই ফুটালো যত্রতত্র, মানে কি পুরা মানে উড়াদুরা এলো পাতারি গুলি করছে আর কি মতো। তুমি আসবে বলে
চাই হলো গ্রামের পর গ্রাম, মানে কি গ্রামের পর গ্রাম আগুন লাগাই পুড়ে ফেলছে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো এক কুকুর। মানে এই যে সব পুড়ে ফেলছে, বাড়িঘর সব পুড়ে ফেলছে, একটা কুকুর বেঁচে আছে। তো সেই কুকুরটাকে এখানে দাঁড়িয়ে একালি, এই যে মালিক টালিক কাউকে দেখতেছে না, ঘর বাড়িতে কেউ নাই, শূন্য, মানে ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করতেছে একটা কুকুর, মানে কুকুর চিল্লাইতেছে আর কি। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবধ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। মানে শিশুরা বেঁচে আছে, তার যে শিশুরা বেঁচে আছে, মানে কি শিশু বেঁচে কিন্তু পিতা মাতা মারা গেছে, তখন সেই শিশু কি করবে বলো, কান্না করবে নিশ্চয়ই। আর এই পিতা মাতার লাশের উপর হামার গুড়ি দিয়েছে তুমি আসবে বলে হে স্বাধীনতা। কত কষ্টের সাথে আমরা পেয়েছি এই বাংলাদেশ। জন্ম আমার ধন্য হলো মাগো। গানটা তো অনেক সুন্দর ইমোশনাল, তাই না? আচ্ছা, আমরা এবার না বলি, তারপর আমরা পরবর্তীতে কি আছে দেখি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহ। স্বাধীনতা তোমার জন্য তুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিল, বাতাসে নড়ছে চুল। বাতাসে মানে তার চোখে কি নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, এক বুড়ো মানে উদাস হাওয়ায় বসে আছে তুমি আসবে বলে, মানে কি অপেক্ষা করতেছে আর কি, স্বাধীনতা অপেক্ষা। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে উঠে দগ্ধ করে। এই যে আগুনে ফুরাই ফেলছে গ্রাম, তার মানে আগুনে ফুরাই ফেলছে যে ঘর, সেই ঘরের নরবরে কুটি ধরে কি মোল্লাবাড়ির বিধবা, মনে রাখবে কিন্তু এগুলো এমসিকিউতে আসে, মোল্লাবাড়ির বিধবা দাঁড়িয়ে আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্যতলা হাতে বসে আছে পথের ধারে। হাড্ডিসার বলতে কি বুঝাইছি, মানে কি একদম শুকনো আর কি, মানে চেহারায় মানে শরীরে গোস্ত নেই এরকম আর কি বুঝাইছি, মনে করো আর কি। তো অনাথ কিশোরী শূন্যতলা হাতে বসে আছে পথের ধারে তুমি আসবে বলে হে স্বাধীনতা। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, সগির আলী কে, সগির আলী কোথায়, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা। সগির আলী কোথাকার, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, মনে রাখবে কিন্তু। কেষ্ট দাস কোথাকার, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, মতলব মিয়া কোথাকার, কে মেঘনা নদীর দক্ষ মাঝি, এমসিকিউ আসতে পারে কিন্তু, প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। মেঘনা নদীর দক্ষ মাঝি কে, মতলব মিয়া। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্ধাম ঝড়ে, মানে ঝড়ের মধ্যেও সে কি নৌকা চালায় কে, এই বিষয়গুলো কিন্তু মনে রাখো। আর সগির আলী, কেষ্ট দাস, আর কি মতলব মিয়ার যে কাহিনীটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো কিন্তু। বলো মনে রাখতে পারবা কিনা, এখান থেকে এমসিকিউ আসতে পারে। যেমন জোয়ান কৃষক কে ছিলেন, শাহবাজপুরের জোয়ান কৃষক সগির আলী। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা কে ছিল, কেষ্ট দাস। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল, মতলব মিয়া। গাজী গাজী বলে, মানে কি গাজী তো বুঝোই, যে যুদ্ধে জয় হয় তাই সেই গাজী, আর যে মানে যুদ্ধে ইয়া হয় হারে মানে শহীদ হয়, মারা যায় সেই তো শহীদ। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্ধাম ঝড়ে। রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা। ঢাকার রিক্সাওয়ালা কে, বলো। রুস্তম শেখ, যার ফুসফুস এখন পোখার দখলে। তো তাকে মেরে ফেলা হয়েছে, তার লাশ তো যুদ্ধের সময় তো আর লাশ কেউ মাটি দেয় না সুন্দর করে, তার ফুসফুসে এখন কি পোকা ধরে ফেলছে। আর রাইফেল খাদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। আর রাইফেল খাদে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে এক তরুণ প্রজন্ম, যার তেজি তরুণ, যার পদভারে, যার পায়ের চরণে, মানে সে যে চলতেছে নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই ওদের প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। বুঝতে পেরেছি? পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনির প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বেদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। বলো, স্বাধীনতার জন্য মানুষের ত্যাগ ও সংগ্রামের চিত্র এই কবিতায় ফুটে উঠছে কিনা বলতো? অবশ্যই ফুটে উঠছে। এই যে মোল্লাবাড়ির বিধবা, আবার সকিনার কপাল, সাকিনা বিবির কপাল পড়ছে, বিভিন্ন ধরনের যে উপমাগুলা দিচ্ছে মূলত সেগুলা কি, সেগুলা কি ওটাই তোলে নাকি, ওই ছাত্রাবাস করছে, অবধ শিশুই হামাগুড়ি দিছে পিতার লাশের উপর। আবার কি বলতো, শীতের সিঁদুর মুছে দিচ্ছে হরিদাসীর, সকিনা বিবির কপাল ভাঙছে, দানবের মতো চিৎকার করতে করতে অসংখ্য মানুষের ঘর বাড়ি উড়াই দিছে। তো এগুলা কি, কি প্রমাণ করে স্বাধীনতার জন্য মানুষের ত্যাগ ও সংগ্রামের চিত্র ফুটাই উঠছে কিনা বলো এই কবিতায়। এখান থেকে কিন্তু তোমার করতে পারে সৃজনশীল আসতে পারে। মুক্তির অর্জনের পথ রক্তকয়ী, ধ্বংসস্তূপ দুঃখ সাধ্য, মুক্ত অর্জনের পথ অর্থাৎ
এই যে স্বাধীনতা আমরা পাইছি, মুক্তি পাইছি, সেটা কি তোমার এমনি এমনি পেয়ে গেছি? না, এমনি এমনি পাই না। তার জন্য কি অসংখ্য তরুণ শহীদ হইতে হয়েছে, অসংখ্য মা বোন কষ্ট করতে হয়েছে, ঘর বাড়ি পড়ছে, কত মানুষ শহীদ হয়েছে। তো তাদের এই অর্জনের পথ রক্তকয়ী ও ধ্বংসস্তূপ ও দুঃখ সাধ্য। এই দুঃখ সাধ্য, ধ্বংসস্তূপ ও রক্তকয়ী মানে যুদ্ধের পরে কি মুক্তি অর্জন হয়েছে আর কি। মুক্তি অর্জনের পথ, এটাই বলতেছে যে মুক্তি অর্জনের পথ সহজ নয়, সেটা হচ্ছে কি রক্তকয়ী, ধ্বংসস্তূপ ও দুঃখ সাধ্য। মানুষের অধম্য প্রত্যাশা ও অধীর অপেক্ষা, মানুষের অধম্য অধম্য প্রত্যাশা ও অধীর অপেক্ষা। মানুষের কি এই যে স্বাধীনতা, সেটা কি একবারে পেয়ে গেছি? অসংখ্য দিন অপেক্ষা করতে হয়েছে, অধীর অপেক্ষা করতে হয়েছে, প্রত্যাশা আশা করতে হয়েছে, তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি। সেটাই। তো কবিতায়, আচ্ছা, স্বাধীনতার তাগিদ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি আছে বলতো? স্বাধীনতার যে তাগিদ, সেটা কি বলতো? কি 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 দিকে মনে হইতেছে যে এখানে স্বাধীনতার তাগিদ হয়েছে? মানুষ বহুবার রক্তদানি ও শহর বস্তি ধ্বংস স্তূপ দেখেছে। এগুলো দেখে কি ভালো লাগবে তোমার কাছে? যখন দেখবা যে তোমার দেশ, তোমার এলাকার মানুষকে, সারা মানুষ ইয়া করতেছে, নির্যাতন করতেছে, রক্ত বস্তি শহর পুরাই দিতেছে, তখন কি তোমার ভালো লাগবে? তখন কি এগুলা থেকে রক্ষা পেতে তোমার মন চাইবে না? হ্যাঁ, সেটা থেকেই জন্ম নিচ্ছে কি স্বাধীনতা তাগিদ। স্বাধীনতার জন্য কাণ্ড বদাহর, ধ্বংস সহ্য করতে হয়েছে। বুঝছো? ব্যক্তিগত ত্যাগের চিত্র, সেই যে সাকিনা বিবি, হরিদাসীর মতো সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, শিশু, বিধবা, অনাথ কিশোরী এই সংগ্রামে আক্রান্ত হয়েছে। এটা কি ব্যক্তিগত ব্যক্তিগত ত্যাগের চিত্র? বুঝতে পারছো? যদি ব্যক্তিগত ত্যাগের বিষয়টা তোমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই বিষয়গুলো তুলে ধরবে। তো শহর ও গ্রাম ধ্বংস, ছাত্রাবাস বস্তি ও গ্রাম উজাড় হয়ে গেছে। তোমরা তো এই কবিতার মাধ্যমে দেখতেই পাইছো, মেশিন গান, রাইফেল আর যন্ত্রণার দৃশ্য ফুটে উঠছে। মেশিন গান কিভাবে কই ফুটছে, মানে যত্রতত্র গুলি ছাড়ছে। আর মেশিন আর রাইফেল তো বুঝোই কি করছে, যন্ত্রণার দৃশ্যগুলো ফুটে উঠছে এই কবিতার মাধ্যমে। আরেকটা কি বিষয় পয়েন্ট, স্বাধীনতার জন্য সাধারণ মানুষের ভূমিকা। সাধারণ মানুষের যে ভূমিকা কি কি বলতো? সগির আলী, সে কি ছিল? কেষ্টদাস কি ছিল? মতলব মিয়া কে ছিল? রুস্তম শেখের ত্যাগ, রুস্তম শেখের ফুসফুস পুকাই মানে দখল করছিল, সে কি রিক্সা চালক ছিল? মনে আছে? কেষ্টদাস কে ছিল? মতলব মিয়া কে ছিল বলতো? এগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অলরেডি আমরা বলছি এগুলা, এখন আর বলতেছি না, এটা তোমরা জাস্ট কিন্তু অবশ্যই পড়বে, এগুলো এমসিকিউ আসতে পারে। ঠিক আছে। যুবক, কৃষক, মাঝি, শ্রমিকরা স্বাধীনতার আশা ও সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আশা ও বিশ্বাস, মানে সব ত্যাগ সত্ত্বেও মানুষের অধীর অপেক্ষায় ছিল স্বাধীনতা তোমাকে আসতেই হবে, তোমাকে পাবই আমরা স্বাধীনতা। শেষ পর্যন্ত স্বাধীনতা আসবেই, নতুন পৃথিবী তৈরি হবে। এটাকে ব্যক্ত করে কিন্তু মানে কবিতাটা শেষ হয়েছিল, মনে আছে? এই যে একদম বুক ফুলিয়ে বলছিল, তো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, ধামামা বাজিয়ে দিক বিদিক, এ বাংলায়, এই বাংলাদেশে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। বুঝতে পারছো? তো আমরা কি শেষ পর্যন্ত পাইছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা তো পাইছি। তো শেষ পর্যন্ত স্বাধীনতা আসবেই, নতুন পৃথিবী তৈরি হবে, এই বিশ্বাস ছিল। তো সারা সংক্ষেপটা কি বলতো? এটাকে, এই যে আমরা কবিতাটা পড়লাম, কবিতাটা কি সৃজনশীল যেন লিখতে পারো, তার জন্য আবার কাহিনীটাকে আরো সুন্দর করে সারা সংক্ষেপ করে দিচ্ছি। স্বাধীনতার জন্য চরম মূল্য, স্বাধীনতা অর্জনের আগে এদেশের উপর দিয়ে বয়ে গেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভীষিকা। কবি দেখিয়েছেন ছাত্রাবাস থেকে শুরু করে বস্তি পর্যন্ত সব পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, শহরের পথে চলেছে ঘাতক ট্যাঙ্কের দাপাদাপি। এগুলো কি সৃজনশীল লিখতে পারবা না বলতো? তোমাদের মতো বানায় লিখতে পারবা না যদি মুখস্থ না করতে পারো? মুখস্থ করার তো কিছুই নাই, কবিতার কনসেপ্ট তোমার এখন ক্লিয়ার। স্বাধীনতা একদম ভেঙে ভেঙে দিছি, মানে পার্সোনালি এই যে ব্যক্তিগত ত্যাগের চিত্র থেকে শুরু করে স্বাধীনতা ত্যাগে শহর ও গ্রাম ধ্বংস, স্বাধীনতার সাধারণ সাধারণ মানুষের ভূমিকা, আশাবাদ, বিশ্বাস, সবকিছু বলে দিছি। ব্যক্তিগত ক্ষতি ও বেদনা, স্বাধীনতার জন্য অসংখ্য মা বোন সর্বস্ব হারিয়েছেন। সকিনা বিবির সব হারানো, নিঃস্ব ও হরিদাসীর স্বামী হারানোর শোক, স্মৃতি সিঁদুর মুছে যাওয়া, এর প্রতি মানে প্রতি কিভাবে ফুটে উঠেছে। এমনকি অবুঝ শিশুকেও তার বাবা মায়ের লাশের উপর দিয়ে হামাগুড় দিতে হয়েছে হে স্বাধীনতা। অদম্য প্রতিজ্ঞা, স্বাধীনতা পাওয়ার নেশায় এদেশের সাধারণ, একটা না পাই, তারাবির নামাজ শেষ করি, ক্লাস শুরু করছিলাম, এখন আর বাজে কয়টা জানো? 3টা 14 বাজে। এখন পর্যন্ত ক্লাস নিতেছি, যার ফলে গলা আসলে শুকিয়ে গেছে। তো একটু ওয়েট করি, হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নিই। দুঃখিত। অদম্য প্রতিজ্ঞা, সাধারণ
স্বাধীনতা পাওয়ার নেশায় এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যেমন সগির আলী, মতলব মিয়া, রুস্তম শেখ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের চোখে ছিল কি স্বাধীনতার রঙিন স্বপ্ন। এগুলা কি ফুটে উঠছে না বলতো? আমার কবিতার ও যে অধম্য প্রতিজ্ঞা, তো অধম্যের প্রতিজ্ঞার বিষয়গুলো তুমি যদি বর্ণনা করতে চাও তাহলে কাদের উদাহরণ দিবে বলতো? এই যে মানে কি সগির আলী, মতলব মিয়া, রুস্তম শেখ অধীর আগ্রহে অপেক্ষা করেছে, তাদের চোখে ছিল স্বাধীনতা রঙিন স্বপ্ন। নিশ্চিত আগমন, মানে কি নিশ্চিত ছিল আগমন করতে হবে এক রক্তপাত আর ধ্বংসের পর। কবি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে স্বাধীনতাকে আসতেই হবে, যতই বাধা আসুক না কেন। নতুন নিশান উড়িয়ে এক ধামামা বাজিয়ে এই বাংলায় স্বাধীনতার উদয় অনিবার্য, ইনশাআল্লাহ হবে, হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের স্বাধীনতা কবিতাটি আর কি। তো আমরা কি সবাই বুঝতে পেরেছি এই কবিতাটি? বলো, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তাই না? আসছে কি? আলহামদুলিল্লাহ আসছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কবিতাটা কি আমরা সবাই বুঝতে পারছি কি না বলো? আমরা সবাই বুঝতে পারছি আশা করি ইনশাআল্লাহ। তো যদি না বুঝতে পারো সমস্যা নেই, বাইরেদেরকে নক দিতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। তোমাদের প্রত্যেকটা কবিতা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি, সেই দিন এই মাঠ থেকে শুরু করে তোমাদের যে এই যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সেই দিন এই মাঠ, প্রত্যেকটা কবিতা, জীবন বিনিময়, উমর ফারুক, আমরা প্রত্যেকটা কবিতা ইনশাল্লাহ সলভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ভালো থেকো সবাই। তোমরা এই প্লে লিস্ট চেক করলে ইনশাল্লাহ পেয়ে যাবে, অথবা আমাদের প্রাইভেট গ্রুপ গুলোতে চেক করলেই পেয়ে যাবে। বাকি মানে কবিতাগুলো তোমরা সবগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আর না পেলে আমাদের নক দিবে, ভাইয়াদার কি ভাইয়ারা অলওয়েজ ফ্রি তোমাদের জন্য। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, পরীক্ষা দেওয়ার মন মতো।